ছোট হোক বড় হোক তাও নামতেছে, সমাজে মিশে যাওয়ার চেষ্টা করতেছে। হ্যাঁ, আবার দেখেন প্রফেসর ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করতেছে। সে আবার বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মুকিব মিয়া, পোস্টিং লালমনিরহাটের পাটগ্রামের সরকারি জসিমউদ্দিন আব্দুল গনি কলেজে ইংরেজি বিভাগে, আর লিফলেট বিলাচ্ছে জাতীয় প্রেস ক্লাবের সামনে, আবার ভোরে মিছিল বের করছে। স্লোগান আবার দিচ্ছে ওই মুকিম, ওই ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক ছিল। এইগুলাক জিটে দেখবেন, সেটি দাবরানি দিবেন, কোথাও এদের দাঁড়াবার দিবেন না। এটাই হইতেছে এখনকার স্ট্র্যাটেজি। 4 আগস্ট এই হারামজাদা শিক্ষা ভবনের সামনে মিছিলের নেতৃত্ব দিছে, খুনি হাসিনার পক্ষে প্রকাশ্যে স্লোগান দিছে, তারপরে 6 মাস ঘুরে বেড়াচ্ছে, পোস্টিং নিয়ে বসে আছে পাটগ্রামে যে। আমার মাটি আমার মা, পাকিস্তান হবে না, পাকিস্তান হবে না, আমার মাটি আমার মা। শিক্ষামন্ত্রীর বাসায় হামলা কেন? খুনি খালেদা জবাব দে, খুনি খালেদা জবাব দে। শিক্ষামন্ত্রীর বাসায় হামলা কেন? শিক্ষামন্ত্রীর বাসায় হামলা কেন? খুনি খালেদা জবাব দে। গত 6 মাস তার ফেসবুকে টানা অপপ্রচার চালায় গেছে সরকারি চাকরি কইরা, কেউ কিছু বলেনি, দিব্যি ঘুরে বেড়াইতেছে। বাসা বোধহয় সেগুন বাগিচা বা পল্টনে। ফেসবুকে যা লিখেছে সেটা ওর নেত্রী হাসিনা 2018 সালে সরকারি কর্মচারী একটা শৃঙ্খলা এবং আপিলের যে বিধিমালা 3 খ এই ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করছে, তাও সে আছে। শিক্ষামন্ত্রী হচ্ছে বিএনপির পছন্দের মন্ত্রী, ওই ডায়াপার পরা ওয়াহিদুদ্দিন মাহমুদ। 30 সেপ্টেম্বর আমি পোস্ট দিছিলাম এই ভিডিওর, ওই মাউসির সামনে স্লোগান মাস্টার কে নামও পাওয়া গেছে। 1 নম্বর তরিকুল ইসলাম 35তম বিসিএস, সাদিয়া সুলতানা 35তম বিসিএস, দিদারুল ইসলাম 34তম বিসিএস, আর মুকিব মিয়া যে স্লোগান দেওয়া 33তম বিসিএস, বিজয় কুমার ঘোষ 24তম বিসিএস, স্বরূপ কাহালি 24তম বিসিএস, ওই স্লোগান দিচ্ছে, স্বরূপ কাহালির স্লোগান দিচ্ছে। জাফর আলী 16 বিসিএস, ওই এই প্রোগ্রামের মূল আয়োজক। মনিরুল ইসলাম 24 বিসিএস, ডক্টর এনামুল হক 24 বিসিএস। এরা কে কোথায় আমরা জানতে চাই। এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে দিবেন কে কোথায় আছে জানেন কিনা, তারপরে ওদের ধরেছি। আর ডায়াপার পড়া শিক্ষা উপদেষ্টা এইগুলো যদি চাকরির থাকে তাইলে কলে তোমার খবর আছে কয়ে দিচ্ছি, ডায়াপার টেনে খুলে ফেলবো। এর মধ্যে এই যে মাসুম রেজা ডয়েসে ভেলেকে সাক্ষাৎকার দিছে, দিতেই পারে, কিন্তু শেষে কি কইছে দেখেন, কইছে আমরা যে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলাম, বৈষম্য দূর করার কথা বলেছিলাম, তার সুযোগ নিয়ে এমন এক শক্তি চলে এসছে যা সম্পূর্ণরূপে বাংলাদেশ বিরোধী, যে বাংলাদেশের স্বাধীনতা মূল ভিত্তি যেগুলা সেগুলার বিরোধী। এইগুলোকে যদি আমরা প্রশ্রয় দিতে থাকি আমরা তাহলে সামনে বাংলাদেশকে হারিয়ে ফেলা ছাড়া আর কিছু দেখি না আমি। হ্যাঁ, ওই করেছিল বৈষম্য বিরোধী আন্দোলন। হ্যাঁ, গপ্প মারাও মাসুম রেজা আমাদের সমসাময়িক, আমার কয়েক বছরের সিনিয়র হবে, একই সাথে ছাত্র ইউনিয়ন করতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। হ্যাঁ, আপনি করেছিলেন মাসুম ভাই বৈষম্য বিরোধী আন্দোলন। 16 জুলাইয়ের পরে তো শীত নিদ্রা গেছিলেন। হ্যাঁ, অক্টোবরে এসে ফেসবুক গুতাইতেছেন, লেখালেখি সব মুছে দিচ্ছেন নাকি? হ্যাঁ, খুঁটি করেছিলেন বৈষম্য বিরোধী আন্দোলন খাটেত। হ্যাঁ, 25 সুন্দর সুন্দর মাইয়া নিয়ে তো নাটক টাটক করেন। হ্যাঁ, করতেও পারেন খাটেত। হ্যাঁ, বৈষম্য বিরোধী আন্দোলন মুক্তিযুদ্ধ করেছে আপনাদের আগের প্রজন্ম খাটে, আপনিও করেছেন হয়তো। মেজর ডালিমকে নিয়ে 2 বিসিলা কইয়া পোস্টাইল ছিলেন না? তো আমাক পোলা পানি সে কয় যে মেজর ডালিমের 2টা বিসি পাঠিয়ে দিই, মাসুমের 2টা বিসি ছিঁড়ে নিয়ে। হ্যাঁ, বুঝছাও, চাইছিল কলে পোলা পাইন, আমি ঠেকাইছি। হ্যাঁ, পাঙ্খা গছেছে মাসুম ভাই। হ্যাঁ, নতুন বাংলাদেশে নতুন বয়ানের সংস্কৃতি চর্চা হবে। পুরো হাসিনার আমলে আওয়ামী ফ্যাসিবাদের বয়ান উৎপাদন করেছেন, ওই ন্যারেটিভ চলবি না।
আপনাদের নতুন নাটক লিখতে হবে, নতুন সংস্কৃতি চর্চা করতে হবে। আমাদের বাংলাদেশ বিরোধী বলবেন না, ভুলেও না, কখনো না, কেউ যেন না বলে। এই আমাদের বাংলাদেশ বিরোধী বলবেন, বিসি টাইনা ছিঁড়ে ফেলবো একেবারে। আপনার সাথে ব্যক্তিগত পরিচয়ের সূত্র ধরে বলতে চাই, অ্যান্টিফ্যাসিস্ট শক্তির সাথে আপনাদের অ্যালাইন্ড হইতে হবে। আমার বাবা নাটকের লোক ছিলেন, আমি চাই আপনাদের সাথে কথা বলতে আপনাদের কনসার্ন শুনবো, আর আমাদের এক্সপেকটেশন শুনবেন। আমরা এনশিওর করব নিরাপদ সংস্কৃতি চর্চার। আপনি আওয়ামী বয়ান উৎপাদন করবেন, আবার এসা ওটা পারবেন না, করতে দেওয়া হবে না। আওয়ামী বয়ান আমরা ধ্বংস করে দেব, দেবই দেব। আমরা পারি কিনা সেটা তো দেখিছেন। আর ভাইবেন না যে এডি বসে খালি আওয়াজ দিই, তাই না? এডি আওয়াজ দিব, ঘটনা ঘটবে বাংলাদেশে। দেখেন চিটাগাঙে স্যাম্পল দেখেছি। একটু আগে আমি যখন ঘুমানোর আগে আমি বাসায় দেখছি পিনাকি ভাই লিখছে যে নেভি কনভেনশনের নজিবুল হোসেন মাইজভান্ডারি এবং এমপি সনি এই দুজন এখানে অবস্থান করতেছে, রাতে খাবারের দাওয়াতে আসছে ওরা। এটা শোনার পরে আমরা এদিকে আসছি, আমি আর আমার ছোট ভাই আইমান, আমরা দুজন এখানে আসছি। আসার পর দেখতেছি আমাদেরকে নৌবাহিনী অসহযোগিতা করছে। প্রয়োজনে শক্তি প্রয়োগ করতে হলে করব, শক্তি প্রয়োগ করতে হবে, কারণ প্রতি বিপ্লবী কর্মকাণ্ড এখনো চলমান। তাই আমাদের লড়াই এখনো শেষ হয় নাই। অনেক অমীমাংসিত ইস্যু আছে, সেগুলো সেটেল না হওয়া পর্যন্ত ক্ষমতার সাথে পাল্টা ক্ষমতার লড়াই হবে। ওপেন প্রস্তাব হয় নেগোশিয়েট করেন, অথবা হেড অন কলিশন করেন, চয়েস আপনাদের। বটম লাইন, আওয়ামী লীগ আওয়ামী বয়ান আমরা রাখবো না। কেউ আমাদের এই মিশন ঠেকাতে পারবেন না। কথা বলেন আমাদের সাথে, নিশ্চিত করব আপনার নিরাপদে সংস্কৃতি চর্চা করবেন। আর যদি ঘাড়তারামি করেন, আর্মি দিয়েও কিছু করতে পারবেন না, কেউ ঠেকাইতে পারবেন না আপনাদের। এবার আসেন এই আওয়ামী লীগ নিয়ে আমরা কি করব সেটা নিয়ে একটু আলাপ করি। আওয়ামী লীগ নিয়ে বহুত মানুষ বহুত পেরেশানিতে আছে। ওরে কি নিষিদ্ধ করা ঠিক হবি? আমরা কেমনে তাহলে তাকে নিষিদ্ধ করব? এত বড় একটা রাজনৈতিক দল, আসেন এটা নিয়ে আলাপ করি। আওয়ামী লীগ কেন নিষিদ্ধ করা দরকার, এটা নিয়ে নালা আর আলাপ আছে। আওয়ামী লীগের ব্যাপারে আমাদের অনেকের নালিশ আপনারা শুনিছেন যে জুলাই বিপ্লবীরা লীগরে ব্যান করতে চায় এবং বিএনপির কারণে করতে পারতেছে না। এই সরকারের পজিশন কি এই ব্যাপারে? তারা কখনো বলটা পলিটিক্যাল পার্টিগুলোর দিকে দেয়, কখনো ইলেকশন কমিশনের দিকে দেয়, ইলেকশন কমিশন আবার সরকারের দিকে দেয়। এই বল চালাচালি চলিচ্ছে আর কি। ওইদিকে দু একজন অ্যাডভাইজার আবার কইছে যে আওয়ামী লীগ একটা বিশাল ঐতিহ্যবাহী দল, এইটার তো অনেক কর্মী আছে। বিএনপিও আবার কয় এটার তো অনেক কর্মী, এদের কেমনে আমরা নিষিদ্ধ করব, আদর্শকে কেমনে নিষিদ্ধ করা যায়। আবার কেউ এসে কয় আওয়ামী লীগ এটা গোপন সংগঠন হয়ে যাবে। আবার আওয়ামী লীগের লেসপেন্সার, ওই যে দিল্লি স্টার আর মতি আলো, এদের সাথে সরকারের এক অংশের আবার লতকালুতকি হয়। আওয়ামী লীগের প্রভু ভারতের সাথে আবার সরকার বিএনপির উথলা ওটা প্রেম আছে, দেখিচ্ছেন না? রিপাবলিক ডেতে যে একেবারে ঢসটাঢসটি ঢলাঢলি দেখে বাঁচি না। আওয়ামী লীগ জামাতের নিষিদ্ধ করবো, জামাতের নিষিদ্ধ করবো কইতো না, এটা নিয়ে আলাপ দিত। জামাতের ব্যাপারে তার কমপ্লেনটা কি সেটা কইছে, কয় নাই। আজকেও এইভাবে হাসিনা যেভাবে জামাত নিয়ে আলাপ করতো, সেইভাবে আওয়ামী লীগ নিয়ে আমরা আলাপ করতেছি। কোনো ডকুমেন্টেশন নাই। পলিটিক্যাল পার্টি হিসেবে ইনভেস্টিগেশন, আমল নামা বানানো এবং সেই মোতাবেক বিচার করার দিকে হাসিনা যেমন জামাতের নিয়ে করে নাই, এখন হাসিনার ব্যাপারেও কেউ করিচ্ছে না। না সরকার, না বিপ্লবীরা, না রাজনৈতিক দলেরা। অনেকে কয় হাওয়ার উপরে আওয়ামী লীগকে ব্যান করা হবে। এটা সত্য যে হাওয়ার উপরে একটা দলরে ব্যান করা যায় না। তো হাওয়ার উপরে ব্যান করা আর ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করা আর আদালতে না পাঠায় হাজারাতে আটকায় রাখা একই জিনিস। লিগ্যাল প্রসেসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়, কিন্তু সেই লিগ্যাল প্রসেসে নিষিদ্ধ করার পথে কেউ হাঁটিচ্ছে না। তো তাই বলে কি আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করব না? অবশ্যই করব। তবে আমাদের দরকার একটা ক্লিয়ার কাট ডকুমেন্টেশন। আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট দল, তারা ফ্যাসিজম কায়েম কইরা দেশের জনতাকে বন্দি করছে, লুটপাট করছে। এইটা স্ট্যাবলিশ করার মতো ডকুমেন্টেশন সরকার বা বিপ্লবীরা, এমনকি রাজনৈতিক দলরা দিতে পারছে এখনো পারে নাই। এই ব্যাপারে মন দিতে হবে আমাদের। বিচার বা ব্যান তো পরের মামলা, আপনাদের হাতে তো রাষ্ট্র, এই কাজ তো আপনাদের করতে হবে। আমাদের তো পেট চালানোর জন্য কামলা দিতে হয়। আমার তো বাবার জমিদার ছিল না যে কাজ না করে থাকতে পারবো। ফুল টাইম কাজ করলে দেশে থাকলে করে দিতে পারতাম, দেশে তো আর নিবেন না। আমরা নিশানা দিতে পারি, কোনো গ্রুপ কাজ করলে সাহায্য করতে পারি। এই ডকুমেন্টেশন করলে দেখবেন এবং এই আলাপের শেষে দেখবেন ফ্যাসিবাদও, এমনকি হিটলারের ফ্যাসিবাদ, মুসলিনের ফ্যাসিবাদও হাসিনার শাসনের চাইতে ভালো ছিল। সেই আলাপটাই করি, আসেন। এই ডকুমেন্টেশনে মোট 8টা পয়েন্ট থাকতে পারে।
এলা প্রমাণ করা যাবে, ডকুমেন্ট রেডি করা যাবে, খুব বেশি কষ্ট করতে হবে না। আরও কিছু চাইলে যুক্ত করা যেতে পারে। এটা মোটা দাগের ডকুমেন্টেশন। কি কি? এক নম্বরে হচ্ছে জয় বাংলা একটা বর্ণবাদী রেসিস্ট একটা স্লোগান। এটা বাঙালি সুপ্রিমেস্ট স্লোগান, এটা সাম্রাজ্যবাদী স্লোগান, এটা বাংলাদেশের সকল জাতি আর ভাষার উপরে হামলার স্লোগান। এটা বাংলাদেশ রাষ্ট্রের সীমানার মধ্যে থাকা যতগুলো ভাষা আছে, যতগুলো জাতি আছে, সবার উপরে বাঙালির দখলদারিত্ব নিশ্চিত করার স্লোগান। সে দখল করে নিতে চায়, সে জয় করতে চায়। এমনকি জাতিসংঘের ইন্টারন্যাশনাল চুক্তিও এটা ভায়োলেশন। এইটাকে ভায়োলেট করে ভারতীয় বাংলার সাথে মিলতে চায়। সোনার বাংলার জিকির কইরা বাংলাদেশকে একটা বর্ণবাদী রাষ্ট্র হিসেবে দেখাইতে থাকে। এইভাবেই কট্টর জাতীয়তাবাদী জিকিরের ভিতর দিয়া আওয়ামী লীগ ফ্যাসিজমের 1 নাম্বার শর্ত পূরণ করে। 2 নাম্বার, আওয়ামী লীগ একটা গণতন্ত্র বিরোধী শক্তি। 2008 সালে ইলেকশনের ভিতর দিয়ে ক্ষমতা দখলের পর গণতান্ত্রিক রাজনীতি, জনগণের মিছিল, সমাবেশ, এগুলোর অধিকার অস্বীকার করে আওয়ামী লীগ। ইলেকশনের সিস্টেমকে ধ্বংস করে দেয়। নিজের ক্ষমতাকে নিজেই সে রিনিউ করে, সেলফ রিনিউয়ালের মতো। মানুষের ভোটের দরকার নাই, নিজেই সে একটা সিস্টেম বানায় ফেলে যেটা ভোটের মতো দেখা যায় কিন্তু আসলে ভোট না। জনগণের কনসেন্টের কোনো তোয়াক্কা না কইরা আমলা পুলিশ দিয়া ক্ষমতা দখল করে রাখে। এমনকি এটা আওয়ামী লীগের জন্য নতুন ঘটনা না। 1973 সালের ইলেকশনেও ভোট ডাকাতি করছে, অপোজিশনের ক্যান্ডিডেটকে কিডন্যাপ করছে, এই ইতিহাস আওয়ামী লীগের আছে। এবং তারপরে 1975 সালে সমস্ত পলিটিক্যাল দলকে ব্যান কইরা বাকশাল বানায় মুজিব নিজেকে বাদশাহ, আজীবনের রাজা, প্রেসিডেন্ট ঘোষণা করছিল। হাসিনা যে শেখ মুজিবের এই বাকশাল থেকে বাইর হয়ে আসছে তা না, নামটা দেয়নি বাকশাল, কিন্তু এটা করছে ডাবল বাকশাল। বাকশালের পক্ষে মিডিয়ায় কলাম লেখা হয়েছে, বই ছাপা হয়েছে। হাসিনার বুদ্ধিজীবীরা এই বই ছাপাইছে, কলাম লিখছে। নিজেদের শাসক বাছাইয়ের যে নাগরিকদের এখতিয়ার, সেটা ডাকাতি কইরা আওয়ামী লীগ ডেমোক্রেটিক কমিটমেন্টকে অস্বীকার করছে। এবং জাতিসংঘের যে মানবাধিকার কনভেনশন, যেটার একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ভোট দেওয়ার অধিকার, সেইটা কায়রা নিছে। ওইটা ভেঙ্গা ফ্যাসিজমের আর একটা শর্ত পূরণ করছে। 3 নাম্বার, মানুষের বিবেকের স্বাধীনতা এবং ক্ষমতার সরকার রাষ্ট্রের ব্যাপারে নাগরিকদের অমত দেওয়ার যে এখতিয়ার, সেটা রদ করে দিছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের ক্ষমতা এবং সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন করাকে রাষ্ট্রদ্রোহিতা বলছে এবং রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে দেখাইছে এবং দেখাইয়া নাগরিকদের জেলে ঢুকাইতো শেখ হাসিনার আওয়ামী লীগ। ফলে হাসিনার শাসনের এখতিয়ারকে প্রশ্ন করার মতো কোনো মিডিয়াকেও থাকতে দেয় নাই। সমস্ত মিডিয়াকে সরকারি প্রোপাগান্ডা মেশিন বানায় তুলছিল হাসিনা এবং নিজেদের ডেফিনেশনের উন্নয়নের মিছা কথা প্রচারে রাষ্ট্রের সকল দপ্তর এবং বেসুমার টাকা পয়সা ঢালছিল তারা। এমনকি প্রাইভেট প্রতিষ্ঠান যেমন মোবাইল কোম্পানিগুলোকে বাধ্য করছিল তাদের প্রোপাগান্ডা প্রচারে। 4 নাম্বার, হিটলারের একটা বাহিনী ছিল, গেস্টাপো বাহিনী। ওই রকম বাহিনীর মতো এজেন্সি বানায় হাসিনা জনগণকে বন্দি করছে, যখন খুশি যে কাউকে তুলে নিছে, টর্চার করছে। তার তো জেল ছিলই, যাদেরকে সে জেলে নিতে পারবে না তাদেরকে আনরেজিস্টার্ড জেলে ঢুকায় রাখছে দিনের পর দিন। হরদম গুমফুম চালাইতে থাকছে হাসিনার এজেন্সিগুলা। বিদেশে যেই সমস্ত বাংলাদেশি হাসিনার এই টর্চার, গুমখুন, বৈধতা নিয়ে প্রশ্ন করছে, তাদের দেশে থাকা আত্মীয় স্বজনদেরকে জেলে ঢুকাইছে এবং গুমের হুমকি দিয়া বিদেশে থাকা অ্যাক্টিভিস্টদের থামানোর চেষ্টা করছে হাসিনা। এমনকি দুধের শিশুকেও জেলে আটকাইয়ে রেখা তার বাপ মাকে ব্ল্যাকমেল করছে, বাচ্চাকে খাইতে না দিয়া তার বাপ মাকে বাধ্য করার মতো কাম করছে হাসিনার এই এজেন্সি। 5 নাম্বার, রাষ্ট্রের সকল দপ্তরকে দখলের মধ্যে দিয়া সরকারের প্যারাল কোনো প্রতিষ্ঠান থাকতে দেয় নাই হাসিনা। গুড গভর্নেন্স মানে তার একটা শর্ত আছে। এই গুড গভর্নেন্সের শর্ত হিসেবে সরকারকে চেক দিতে জাস্টিস সিস্টেম, ইলেকশন কমিশন, লোকাল গভর্নমেন্ট প্যারাল প্রতিষ্ঠান বানায় ব্যালেন্স অফ পাওয়ারের স্ট্রাকচার দাঁড় করানো দরকার। পাবলিক সার্ভিসে নিজ দলের কর্মীদের ঢুকেছে। বায়োডাটা নিয়ে যাই কিংবা যখনই যাদের প্রশ্ন করি যে এই ব্যক্তি এরা সুযোগ্য, উনি জিজ্ঞেস করেন এরা কি ছাত্রলীগ করেছে। পুলিশকে দলের একটা আলাদা শাখা বানাইছে, আমরা বলতাম পুলিশ লীগ। পুলিশের মধ্যে আওয়ামী লীগের কর্মী ঢুকাইছে দলে দলে, 1-2 না। ইলেকশন কমিশনকে দলের এজেন্ট বানাইছে। এমনকি আদালত হাসিনার অধীনে একটা দপ্তর হয়ে গেছে। দলের লোকজনের দেদারসের জজ বানাইছে, হাসিনার হুকুম না মানা জজদের খেদায় দিছে। এই সমস্ত ঘটনার মধ্যে দিয়ে জাস্টিস সিস্টেম এতই সরকার অধীন হয়ে পড়ে যে পুলিশ বাহিনীর আদালত নামে আজব একটা জিনিস বানায় তারা। পুরা জাস্টিস সিস্টেমকে পুলিশের অধীন দপ্তর হিসাবে এতটাই নর্মাল করে তোলে হাসিনা যে একজন আসামিকে আদালত আর পুলিশের রিমান্ডে পাঠায় না। আপনারা দেখছেন না, পত্রিকায় লিখতেছে পুলিশ রিমান্ডে নিছে, এইভাবে নিউজ লেখা শুরু করে।
রিমান্ডে তো পুলিশ নিতে পারে না, রিমান্ডে আদালত পাঠায় পুলিশের কাছে, কিন্তু মিডিয়া লেখে পুলিশ রিমান্ডে নিছে, মানে রিমান্ডে নেওয়ার অধিকার দায়িত্ব এটা নাকি পুলিশের। কি চমৎকার জাস্টিস সিস্টেম। 6 নাম্বার, ফ্যাসিজমের জন্য আদি ইতিহাসের দিকে তাকাই, তাহলে দেখব যে ফ্যাসিবাদের মূল যে তাত্ত্বিক মুসোলিনি ইটালি, তার সাথে হাসিনার আওয়ামী লীগের আরেকটা মিল আছে। মুসোলিনি ক্ষমতা ধরে রাখতে পারতেছিল না, এবং সেই জন্য হিটলারের কোলে উঠা নাজি প্রোটেকশনের ক্লায়েন্ট হয়েছিল। একই ফর্মুলায় হাসিনাও ক্ষমতা ধরে রাখতে পারতেছিল না, সে ইন্ডিয়ার কোলে উঠা ইন্ডিয়ার প্রোটেকশনে দখলে রাখছিল বাংলাদেশ। 7 নাম্বার, ফ্যাসিজমকে যদি সাকসেসফুল করতে হয় তাহলে পাবলিক এডুকেশন সিস্টেমে পুরোটা দখল করিয়া মগজ ধোলাই করিয়া দরকারি নাগরিক মন বানাইতে হয়। এই ব্যাপারে হাসিনার তো চেষ্টা তোর অন্ত ছিল না। পাঠ্য বই সিলেবাস নিয়ে সে কি করছে সেটা তো দেখছেন। নাগরিকদের মগজ ধোলাই করতে, নয়া জেনারেশনের মন বানাইতে ফ্যাসিজমের দরকার হয় আইকন, রেটরিক, ন্যারেটিভ। হাসিনার ফ্যাসিজমের আইকন হিসেবে তাই সে এবং তার বুদ্ধিজীবীরা তার বাপের ছবি মূর্তিতে সয়লাভ করে ফেলে সারা দেশ। মূর্তিতে চুমা দেওয়া, সালাম করা, প্রণাম করা, এটা শুরু হয়ে যায়। হাজার হাজার কোটি টাকা জনগণের টাকা আর জায়গা খরচ করে হাসিনা শেখ মুজিবের মূর্তি আর ছবি বসাইতে থাকে। আর রেটরিক ন্যারেটিভ হিসেবে মুক্তিযুদ্ধের চেতনা, সোনার বাংলা, রাজাকার, আলবদর, পাকিস্তানি অত্যাচার, এই সমস্ত বয়ান তৈরি করে। শেখ মুজিবের বক্তৃতা, উন্নয়নের গান বাজাইতে থাকে হরদম। হাসিনার প্রোপাগান্ডা মিডিয়া এমনই নির্লজ্জ যে পদ্মা ব্রিজের মতো একটা ব্রিজ, একটা স্ট্রাকচার, পদ্মা ব্রিজ বানানো নাকি মুক্তিযুদ্ধের সমান একটা ঘটনা, চিন্তা করেন। আর এই পুরা প্যাকেজ ঢুকানো হয় টেক্সট বুকে। বাচ্চাদের স্কুল জিন্দেগি পুরাটাই কাটাইতে বাধ্য করা হয় এই আইকনোগ্রাফি আর বয়ানের ভিতরে। এইগুলো যাতে পুরাপুরি মেমোরিতে ঢুকানো যায়, বাধ্য হয় সবাই মেমোরিতে ঢুকাইতে, সেই দরকারে সমস্ত স্কুল, কলেজ, পরীক্ষা, এগুলো থেকে চাকরির পরীক্ষা তো প্রশ্ন করা হয় এখান থেকে। এমনকি অঙ্কের মতো একটা হার্ডকোর সায়েন্সের ভিতরে শেখ মুজিবকে নিয়ে অঙ্ক করায় হাসিনা। 8 নাম্বার, ফ্যাসিবাদের আর একটা মস্ত নিশানা হইল নিজের পপুলারিটি দেখানো। এটা অবশ্য সেটা দেখানোই, পপুলারিটি থাকার মামলা না। এইটা করার জন্য তারা প্রায় ইলেকশনের বাহানা করে, ইলেকশনের মতো একটা সিস্টেম করে। ঠিকঠাক ইলেকশন দিতে পারে না, কারণ ফ্যাসিজমে তো হারার কোনো আইডিয়া নাই। ইলেকশনে হাইরা ক্ষমতা ছাড়ার ব্যাপারই নেই, ফ্যাসিজমে থাকা সম্ভবই না। আমরা খেয়াল করলে দেখবো শেখ মুজিবুর রহমানের 1973 ইলেকশন, হাসিনার 2014 ইলেকশন, 18 ইলেকশন, 24 ইলেকশন, সমস্ত ইলেকশন স্রেফ বাহানা। এটাকে বলা যায় সেলফ রিনিউয়াল। আমি কইছিলাম হাত মারার নির্বাচন। নাগরিকদের ক্যান্ডিডেট হওয়া বা ভোট দেওয়ার ঘটনা ছিল না মোটেই। আর এই কামে তারা রাষ্ট্রের সকল দপ্তর দখল কইরা, পুলিশ, আমলা, প্রশাসন সবকিছু দিয়া এই বাহানা বাস্তবায়ন করছে। ফ্যাসিবাদের যে ক্লাসিক এক্সাম্পল, সেই ক্লাসিক এক্সাম্পলের এই অভিজ্ঞতাগুলো হাসিনা আমাদেরকে দিছে। কিন্তু বাংলাদেশের এই লোকাল ফ্যাসিজমের, বাকশালের আরো কিছু নিশানা আছে যেগুলা ক্লাসিক ফ্যাসিজমের বাড়তি, মানে মুফতে পাইছি, বেশি পাইছি আমরা। হাসিনা তো ফ্যাসিজম দিছে, ফ্যাসিজমের বাইরেও আরো কিছু দিছে। কি সেটা? সেই কারণে হাসিনার ফ্যাসিজমটা আদতে হিটলারের ফ্যাসিজমের চাইতেও খারাপ। কেমনে সেটা দেখি। ধরেন ফ্যাসিজমকে যদি আমরা একটা রাজনৈতিক মতবাদ হিসেবে দেখি, সেটার একটা তাত্ত্বিক এবং প্র্যাকটিশনারের নাম হচ্ছে মুসোলিনি, ইটালির, এবং তারপরে হিটলার। তাহলে দেখব যে নিজের দেশ নিয়ে তাদের কিছু ভাবনা ছিল, তাদের একটা বিশাল একটা জাতীয়তাবাদী ইগো ছিল, অহংকার ছিল, একটা ইকোনমিক জার্নি ছিল। মুসোলিনি বা হিটলার দেশের জিডিপি বাড়াইতে মন দিছে। তাদের জুলুমের একটা বড় জমিন ছিল ন্যাশনাল ক্যাপিটাল এবং প্রোডাকশন। প্রথম বিশ্বযুদ্ধের পরে মাত্র কয়েক বছরের মধ্যে তারা ন্যাশনাল প্রোডাকশনকে এমন জায়গায় নিয়ে গেছিল, একটা বিশাল বড় জায়গায় নিয়ে গেছিল। এই কাজে তারা কনসেন্ট্রেশন ক্যাম্পের বন্দীদের শ্রম ইউজ করছে। কিন্তু নিজের দেশের উন্নয়ন, নিজের দেশের উন্নতি তারা প্রচুর করছিল। তাদের একটা বর্ণবাদী গর্ব ছিল যে তারা দেশের জন্য অনেক কাজ করছে। কিন্তু হাসিনা বা মুজিব বাংলাদেশের মানুষকে ঘেন্না করত। তাদের গর্ব হইল তারা বাগদাদ থেকে আসছে। তারাও বর্ণবাদী, কিন্তু এই বর্ণবাদ দেশ বা দেশের মানুষ নিয়ে গর্ব করা না, বরং ঘেন্না করা। এখানে কইতে পারেন যে জিয়া রহমানের দলও তো জাতীয়তাবাদী, ন্যাশনালিস্ট। তাহলে জিয়ার দলের সাথে মুজিবের দলের এই ন্যাশনালিজমের মধ্যে কি তফাৎ? আসেন এটা একটু বুঝে দেখে, এটা খুব চমৎকার একটা বিষয়। হাসিনা বা শেখ মুজিব বাংলাদেশের মানুষকে ঘেন্না করত। তাদের গর্ব হইল তারা বাগদাদ থেকে এখানে আসছে। তারা বর্ণবাদী, কিন্তু এই বর্ণবাদ দেশ বা দেশের মানুষকে নিয়ে গর্ব করার মধ্যে বর্ণবাদ না, বরং ঘেন্না করার মধ্যে বর্ণবাদ। আর জিয়াউর রহমানের জাতীয়তাবাদ, এটা জাতীয়তাবাদ, কিন্তু এটা দেশের মানুষকে নিয়ে গর্ব করার জাতীয়তাবাদ, ঘেন্না করার জাতীয়তাবাদ না। হাসিনার কাছে
বাংলাদেশ তার বাপের বানানো দেশ, বাপ তার এই দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছে। এর মালিক সে, এটা তালুকদার সে। এখানে হাসিনা আওয়ামী লীগ এখানে ডাকাতি করবে, কামাই করবে, তারপর পয়সা পাচার করে